ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم صدق الله العظيم তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন পৃথিবীতে যা কিছু আছে তার সকলকে এবং তার নির্দেশে সমুদ্রে বিচরণশীল জাহাজসমূহকে, আর তিনি আকাশ স্থির রাখেন যাতে তার আদেশ ব্যতীত পৃথিবীর উপর তা পতিত না হয়। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাময় ও পরম দয়ালু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সম্মানিত সুধী মণ্ডলী, অভিশান্তব্য মানবতা সংগ্রামের উপর এখন একটি ভিডিও ক্লিপ প্রদর্শিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবিতে প্রথিত হয় বাংলাদেশ নৌবাহিনীর উন্মেষ। বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া নৌবাহিনী তারই সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ একটি পেশাদার, শক্তিশালী, ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে, যার ধারাবাহিকতায় নৌবহরে আজ যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক করভেট ক্লাস যুদ্ধজাহাজ সংগ্রাম। নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রাম নির্মাণের লক্ষ্যে 29 সেপ্টেম্বর 2015 বাংলাদেশ ও গণচীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাজটি চীনের সাংহাই বন্দর হতে দীর্ঘ 8000 নটিক্যাল মাইল সমুদ্র পাড়ি দিয়ে 27 এপ্রিল 2019 চট্টগ্রাম নেভাল জেটিতে পৌঁছায়। 90 মিটার দৈর্ঘ্য ও 11 মিটার প্রস্থের এই জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ 25 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন কামান, উৎক্ষেপণযোগ্য মিসাইল, অত্যাধুনিক ত্রিমাত্রিক র্যাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, র্যাডার জ্যামিং সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম আদিতে সুসজ্জিত। এছাড়া হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য ডেক ল্যান্ডিং সহ অন্যান্য সুবিধাদি রয়েছে। দেশের বিশাল জলসীমার নিরাপত্তা নিশ্চিতে, সমুদ্র সম্পদ রক্ষা সহ অবৈধ কর্মকাণ্ড রোধ ও বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই যুদ্ধ জাহাজ। এছাড়া জাতিসংঘের অধীনে শান্তির দূত হিসেবে লেবাননের ভূমধ্য সাগরে নিয়োজিত হবার লক্ষ্যে আজকের কমিশনিং শেষে আগামী 9 জুলাই বানৌজা সংগ্রাম লেবাননের উদ্দেশ্যে গমন করবে। বানৌজা সংগ্রাম কমিশনিং ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা। জাতির পিতার মহান আদর্শে উজ্জীবিত হয়ে নৌবাহিনীর প্রতিটি সদস্য স্বাধীনতার চেতনায় অবিচল থাকবে, থাকবে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। সুধী মণ্ডলী, এখন নৌবাহিনী প্রধানকে বানৌজা সংগ্রামের কমিশনিং ফরমান হস্তান্তরের অনুমতি প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে একটা অস্বাভাবিক পরিবেশের মধ্যে এই অনুষ্ঠানটা
তারপরে যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সবার সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। তা আমি এখন মাননীয় আমাদের নৌবাহিনীর প্রধান তাকে অনুরোধ করব যে আপনি কমিশনিং ফরমান যথাযথভাবে হস্তান্তর করুন। আপনাকে ধন্যবাদ। সবাই সুধী মণ্ডলী, কমিশনিং ফরমান গ্রহণ করবেন অধিনায়ক বানৌজা সংগ্রাম ক্যাপ্টেন আরিফুর রহমান। সম্মানিত সুধী মণ্ডলী, এখন নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী জাহাজের কালার অনুষ্ঠিত হবে এবং জাহাজের নাম ফলক উন্মোচন, সিজ বেল বাজানো ও এস ওভারঅল করা হবে। এবারে কমিশনকৃত জাহাজের সফল ও নিরাপদ অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করবেন পেশ ইমাম মাওলানা এস.এম. মাহবুবুর রহমান। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হে আল্লাহ, আজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বানৌজা সংগ্রামের কমিশনকে তুমি বরকতময় করো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একটি শক্তিশালী নৌবাহিনী গঠনের প্রয়াসকে তুমি অব্যাহত রাখো। হে আল্লাহ, এই জাহাজকে তুমি কবুল করে নাও। এই জাহাজকে বাংলাদেশের সমুদ্র এলাকা ও সমুদ্র সম্পদ রক্ষা সহ দেশে ও বিদেশে বর্তমান করোনা পরিস্থিতি থেকে আমাদের সকলকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করো। আমাদের প্রিয় জন্মভূমি সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্য সহ মহান মুক্তিযুদ্ধে বীর যোদ্ধাদের জান্নাত নসিব করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সম্মানিত সুধীমণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মূল্যবান বক্তব্য রাখবেন। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। নৌবাহিনী প্রধান, ঢাকা ও চট্টগ্রামে আজকে অনুষ্ঠানে উপস্থিত সকল সুধীমণ্ডলী এবং নৌবাহিনীর সকল সদস্য, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সংগ্রামের কমিশনিং অনুষ্ঠানে সরাসরি আমি উপস্থিত থাকতে পারছি, সেটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক। কিন্তু আপনারা জানেন যে এই বৈশ্বিক করোনার মহামারী আকারে দেখা দিয়েছে, যে জন্য আমাদের আসলে চলাচলটা সীমিত হয়ে গেছে। সে কারণেই আজকে আমি উপস্থিত থাকতে পারছি না। তারপরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে এই কমিশনের অনুষ্ঠান করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি এবং নৌবাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি আমার পক্ষ থেকে ওখানে সরাসরি উপস্থিত থেকে তিনি বিশেষ করে আমাদের কমিশনিং ফরমানটা অধিনায়কের কাছে হস্তান্তর করেছেন, সেজন্য আমার আন্তরিক ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আর বাংলাদেশটা একটি নৌবাহিনী ঘাঁটি হোক, এটা পাকিস্তান হবার সাথে সাথেই তার একটা বড় দাবি ছিল এবং 6 দফা দাবিতেও সেটা তিনি উল্লেখ করেছিলেন। আমরা স্বাধীন দেশ, স্বাধীনতার পর মহান মুক্তিযুদ্ধে মূলত আমাদের এই নৌবাহিনীর যে কয়েকজন অফিসার তারা বিশেষ ভূমিকা রেখেছিল। আমি শ্রদ্ধা জানাই আমাদের 30 লক্ষ শহীদের প্রতি, 4 জাতীয় নেতার প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যে জীবনের ঝুঁকি নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ যারা করেছে বা ওই পাকিস্তানি হানাদার বাহিনী বালবদর রাজাকারদের হাতে যারা জীবন দিয়েছে তাদের কথা আমি স্মরণ করি। লাখো শহীদের রক্তের আমাদের এই স্বাধীনতা। জাতিপিতা দেশটাকে গড়ে তুলতে চেয়েছিলেন উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে। আমাদের দুর্ভাগ্য যে তিনি তা সম্পূর্ণ করে যেতে পারেননি। মহান মুক্তিযুদ্ধের পর খুব সীমিত সম্পদ নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। এমনকি আমাদের বন্ধুপ্রতিম ভারতের কাছ থেকে 2টি জাহাজ নিয়ে এসে তিনি নৌবাহিনীর প্রথম যাত্রা শুরু করেন। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশে সে সময় এই ধরনের উদ্যোগ নেওয়াটা ছিল খুব একটা কঠিন কাজ। কিন্তু একটি স্বাধীন দেশে সেনা, নৌ, বিমান বাহিনী এটা যে একটা স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, সেটা তিনি উপলব্ধি করেই এই পদক্ষেপ নেন এবং 1974 সালে বাংলাদেশ নৌবাহিনীকে নেভাল অ্যানসাইন প্রদানের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রার স্বীকৃতি দিয়েছিলেন। জাতির পিতা যে লক্ষ্য নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, দুর্ভাগ্য যে মাত্র 3.5 বছর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, যেখানে 80 থেকে 90% মানুষই দরিদ্র সীমার নিচে বাস করত, তার উপর যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি দেশ, দীর্ঘদিনের শোষিত বঞ্চিত একটি জনগোষ্ঠী, তাদের ভাগ্য পরিবর্তন করা একটা কঠিন কাজ ছিল। কিন্তু মাত্র 3.5 বছরের মধ্যে সেই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে এবং প্রতিটি প্রতিষ্ঠানকে তিনি গড়ে তুলেছিলেন। 75 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। আজকে আমি সেই দিন আমার মা এবং আমার ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, শেখ জামাল, লেফটেন্যান্ট শেখ জামাল সেও মুক্তিযোদ্ধা, ছোট্ট রাসেল এবং আমার মা সব যারা সেদিন শাহাদাত বরণ করেছে, আমি তাদের কথাও স্মরণ করছি। কারণ এটি স্বাধীন দেশ সুন্দরভাবে গড়ে উঠবে সেটা আমাদের কামনা ছিল। কিন্তু 15 আগস্ট সেই জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। দীর্ঘ 21 বছর পর যখন সরকারে আসি, তখন আমার উদ্যোগ ছিল যে কিভাবে আমাদের দেশে শুধু উন্নতি নয়, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের বিভিন্ন বাহিনীগুলিকে আরো উন্নত করে গড়ে তুলব। কারণ পরিবারের বড় সন্তান হিসেবে আমার বাবার কি স্বপ্ন ছিল সেটা প্রায় উনি গল্প করতেন, কাজে আমি কিছুটা জানতাম। তো সেইভাবেই তার আদর্শ নিয়েই যাত্রা শুরু করি এবং তখনও আর্থিকভাবে আমরা যথেষ্ট সমস্যায় ছিলাম। এই আর্থিক সমস্যার মাধ্যমেও তখন একটা এশিয়াতে তখন
ব্যাপকভাবে অর্থনৈতিক মন্দা চলছে, যখন আমরা সরকার গঠন করি, ওই অবস্থায় কিন্তু আমরা এই নৌবাহিনীর জন্য প্রথম যে অত্যাধুনিক ফ্রিগেট বা নৌজ বঙ্গবন্ধু ক্রয় করি এবং সেই সাথে সাথে নৌবাহিনীকে আরও সুসংগঠিত করা, সুসজ্জিত করার পদক্ষেপ নিই। দ্বিতীয়বার যখন ক্ষমতা আসি, 2008 নির্বাচনে জয়ী হওয়ার পর এ পর্যন্ত আমরা সরকারে আমরা আছি। আমরা জাতির পিতা আমাদের প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে দিয়েছেন 1974 সালে। সেই নীতিমালার ভিত্তিতে আমরা ফোর্সেস গোল 2030 আমরা প্রণয়ন করেছি এবং তারই ভিত্তিতে আমরা আমাদের প্রত্যেকটা বাহিনীকে শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে আমাদের নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত হয়েছে, অ্যাভিয়েশন সিস্টেম যুক্ত হয়েছে, অর্থাৎ এখন আমাদের নৌবাহিনী ত্রিমাত্রিক। আমি অভিনন্দন জানাই আমাদের নৌবাহিনীর সকল সদস্যকে, কারণ আমাদের মুক্তিযুদ্ধেও নৌবাহিনীর সদস্যরা অনেকেই জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছেন। সেই অপারেশন জ্যাকপট যারা অংশ নিয়েছেন এবং অনেকে জীবনও দিয়ে গেছেন, এত ঝুঁকি নিয়ে তারা কাজ করেছিলেন যে এখনকার সময় চিন্তা করা যায় না, এত সীমিত জিনিস নিয়ে। আমি তাদের কথা আজ স্মরণ করি। যাক, আমি আর বেশি সময় নেন, এটুকু বলবো যে আমাদের বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা, এই সমুদ্র সীমা নিয়ে একটা সমস্যা ছিল আমাদের, যেটা জাতির পিতা কিন্তু উদ্যোগ নিয়েছিলেন সেটা সমাধান করবার। দুর্ভাগ্য আমাদের যে 75 পরবর্তীতে যারা সরকার এসেছিল, আমি ঠিক জানি না তার বোধহয় বিষয়টা জানতোই কি না, কোনো উদ্যোগই নেয়নি। আমি 96-তে সরকার এসে এ ব্যাপারে যত তথ্য উপাত্ত সংগ্রহ এবং যা যা করার বেশ কিছু কাজ আমরা করে যাই। দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি তখন আমরা আরও উদ্যোগ নেই যে আমাদের এই সমুদ্র সীমায় আমাদের যে অধিকার, সেই অধিকারটা আমাদের অর্জন করতে হবে এবং আন্তর্জাতিক আদালতে মামলা করে আমাদের দুই প্রতিবেশী দেশ, একদিকে মিয়ানমার, একদিকে ভারত, এই দুই প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা আমাদের সমুদ্র সীমা অর্জন করেছি। এই সমুদ্র সীমা আমাদের রক্ষা করা, সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানো, আমাদের অর্থনীতিতে সমুদ্র সম্পদকে আমরা কীভাবে ব্যবহার করব, সেগুলি আমাদের প্রয়োজন। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, এটা যেমন সত্য, আবার যদি কেউ আমাদের উপরে হামলা করে তার জন্য আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। সে কারণে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা রাখছি, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেটা আধুনিক জ্ঞান সম্পন্ন হয়। আর এই সমুদ্র সীমা রক্ষার জন্য আমাদের নৌবাহিনীকে তো আরও শক্তিশালী করা প্রয়োজন এবং ইতিমধ্যে আমরা অনেক আধুনিক সরঞ্জাম দিয়ে আমরা ক্রয় করেছি, জাহাজ ক্রয় করেছি এবং আমরা নিজেরাও, যেমন খুলনা শিপইয়ার্ড আমি প্রথম নৌবাহিনীর হাতে দিয়ে দিই, পাশাপাশি আমরা ড্রাই ডক নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের দুটো ড্রাই ডক আমরা নৌবাহিনীকে দিয়ে দিয়েছি। আমরা নিজেদের দেশেও স্বল্প পরিসরে এখন ধীরে ধীরে আমাদের জাহাজ বানানো শুরু করেছি, মেরামতের কাজও আমরা করছি, আর বন্ধুপ্রতি দেশের সাথে যৌথভাবে যেখান থেকে যা প্রয়োজন আমরা করে যাচ্ছি। কিন্তু আমাদের নিজেদেরকেও শিখতে হবে, প্রস্তুত হতে হবে, জানতে হবে, টেকনোলজি জানতে হবে এবং আমরাও যেন আগামীতে আমাদের জাহাজগুলি নিজেরা তৈরি করতে পারি এবং আমরাই প্রয়োজনে এক্সপোর্ট করতে পারি, সেই চিন্তাটাও আমাদের মাথায় থাকতে হবে। কাজে আমরা এটি চাই যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছিল খুব ভালোভাবেই, দরিদ্র সীমা যেটা 40 ভাগ ছিল আমরা 20 ভাগে নামিয়ে এনেছিলাম, আমাদের প্রবৃদ্ধি 8.1 ভাগে উন্নীত করেছিলাম, কিন্তু হঠাৎ বিশ্বব্যাপী এক অদৃশ্য অশুভ শক্তি করোনা ভাইরাস কোভিড-19, এই অদৃশ্য একটি শক্তি আক্রমণে সমস্ত বিশ্ব স্থবির হয়ে গেছে, অর্থনীতি স্থবির, যাতায়াত স্থবির, সব কিছু স্থবির হয়ে গেছে, সামাজিক যোগাযোগ থেকে শুরু সব কিছুতেই একটা ভীতি সৃষ্টি হয়েছে। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারছে না। অতি শক্তিধর অস্ত্রধারী দেশ হোক বা অতি অর্থনৈতিক শক্তিধর দেশ হোক, অথবা একেবারে দরিদ্র দেশ হোক বা উন্নত বা স্বল্পোন্নত দেশ হোক, সকলেই এখন একই অবস্থায় পড়ে গেছে। আমরা চাই এই অবস্থা থেকে মুক্তি
পাবো, সারা বিশ্ব মুক্তি পাক আর আমরাও যেন মুক্তি পাই। তা আমি নৌবাহিনীর সকল সদস্যকে বলবো যে সবাই নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করে আপনারা স্ব দায়িত্ব পালন করবেন। আর তাছাড়া 2008 সালে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। কাজে এর মাধ্যমে যে আজকে আমরা চিটাগাং নাজিও যে উদ্বোধন করতে পারলাম বা কমিশনিংয়ে অংশগ্রহণ করতে পারলাম, এটা ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। তারপর বলবো যে এতে আসলে মন ভরে না, নিজে উপস্থিত থাকাটা এটা একটা আলাদা আনন্দ, সেই আনন্দ থেকে বঞ্চিত হলাম। আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে মিলিত হব, ওখানে যাব, আবার দেখা হবে। আমি এটুকুই চাচ্ছি যে আমরা শুধু বাংলাদেশের না, আজকে আমরা আন্তর্জাতিক জাতিসংঘ কর্তৃক শান্তি মিশনেও আমরা যোগ দিচ্ছি, আর এই জাহাজও সেই শান্তি মিশনে যাবে। কাজে আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা আগেই বলেছি আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, যা জাতিপিতা আমাদের শিখিয়েছেন। কাজে আমরা সেই নীতি নিয়েই আমরা চলবো যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কাজে যেখানে শান্তি প্রতিষ্ঠা দরকার সেখানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে, সেই সহযোগিতা আমরা করে যাব। জাতিসংঘ সদস্যভুক্ত দেশ হিসেবে এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি, কাজে সেটাও আমরা করব। তা আমি শুধু এইটুকু বলবো যে করোনা ভাইরাসের সময় সবাই একটু নিজেকে সুরক্ষিত রাখবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আপনারা সকলে এবং আপনাদের পরিবারের সদস্য সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং এই জাহাজ বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে। বা নৌজা সংগ্রাম, এটা হচ্ছে আমাদের নামটা খুব ভালো হয়েছে, এটা মানে আমাদের দেশে বানৌজা সংগ্রাম করে, যুদ্ধ করে, বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। এই সংগ্রামের পথেই থাকতে হয়। এখন আবার সেই করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হচ্ছে। তো বানৌজা সংগ্রামের সার্বিক সাফল্য আমি কামনা করি, এবং এর সঙ্গে ক্রুরা যারা যাবেন প্রত্যেককে আমার আশীর্বাদ রইল, দোয়া রইল, শুভাশিস রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের যারা আজকে আগামীকাল রওনা হয়ে যাবেন তারা যেন নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছান এবং সবাই সুস্থ থাকেন, এবং আপনাদের অর্পিত দায়িত্ব সেটা যেন যথাযথভাবে পালন করতে পারেন। কারণ আপনারা লেবাননে যাচ্ছেন, কাজে সেখানে যেতে সময় লাগবে, কারণ এখন আমি জানি যে সাগরের অবস্থা খুব একটা ভালো না, তবুও আপনারা নিরাপদে যাবেন সেটাই আমি চাই। হয়তো ঝুঁকি নেবার দরকার নেই, কাজে যেখানে যতটুকু নিজেকে সুরক্ষিত রাখা দরকার সেইভাবে ব্যবস্থা নিয়ে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন, এবং ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। বা নৌজা সংগ্রামে আমি সাফল্য কামনা করি, এবং এই কমিশনিং অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং ইনশাআল্লাহ এই করোনা ভাইরাসের হাত থেকে বাংলাদেশ একদিন মুক্তি পাবে, সারা বিশ্ব মুক্তি পাবে, আবার মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে সেই কামনা করে, এবং নৌবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আপনাদের সকলের জীবন সুন্দর হোক, সফল হোক, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য নিঃসন্দেহে আমাদের সকলকে করবে অনুপ্রাণিত। যে আমি জাহাজে আরোহণের জন্য অনুমতি প্রদান করছি। যাত্রা শুভ হোক। সুধীবৃন্দ, প্রথাগতভাবে এরই মাধ্যমে শেষ হলো বানৌজা সংগ্রাম জাহাজের কমিশনিং অনুষ্ঠান। শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে সংযুক্ত থেকে বানৌজা সংগ্রামকে কমিশনের মাধ্যমে সকলকে অনুপ্রাণিত করার জন্য নৌবাহিনী প্রধান এবং নৌবাহিনীর প্রতিটি সদস্যর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ ঠিক আছে, বন্ধ করে স্টপ করে দাও।